আজ 27শে জানুয়ারি মঙ্গলবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। সিপিএম আইএসএফের সঙ্গে আলোচনা, জোটে থাকছে মিমো। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আগ্রহ কম, বড় ইঙ্গিত হুমায়ুন কবিরের। সব জায়গায় সিসিটিভি লাগাও, হিংসাতপ্ত নন্দীগ্রামে কড়া বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সিসিটিভির লোককে ডাকো, সব মুসলিম পল্লীর পাশে হিন্দু পল্লীতে সব সিসিটিভি লাগাও। আমি তোমাদেরই লোক। ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ে স্বাস্থ্য পরীক্ষা করালেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অফিসিয়াল লাইনের বাইরে কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সতর্ক করলেন শ্রমিক। লগ্নজিতা স্নিগ্ধজিতের পর মিমি অনুষ্ঠান করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা অভিনেত্রীর। অনুষ্ঠানে দেরিতে আসায় বনগাঁয় চরম হেনস্থার শিকার মিমি চক্রবর্তী। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা কার্যত নেই বলেই জানালেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তার অভিযোগ, কংগ্রেসের রাজ্য নেতৃত্বের ওপর কিছু নির্ভর করে না এবং মনোনয়নপত্র জমা দেওয়ার ঠিক একদিন আগে তারা প্রার্থী তালিকা ঘোষণা করে। এই পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আগ্রহ কম বলে ইঙ্গিত দেন তিনি। তবে সিপিআইএম ও আইএসএফ এর সঙ্গে কথাবার্তা চলছে বলে জানান হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি বলেন, মিম তাদের জোটে থাকতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। মালদার 12টি বিধানসভা আসনের মধ্যে 6টিতে জোটগত সমঝোতায় না লড়ে প্রয়োজনে অল আউট লড়াইয়ের পথে তারা প্রস্তুত। পাশাপাশি রাজ্যের 294টি বিধানসভা আসনে লড়াই করার প্রস্তুতি রয়েছে দলের। হুমায়ুন কবির জানান, নতুন দল ঘোষণার দিনই তিনি রাজ্যের 9টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে মালদার মাটি থেকে প্রচার অভিযান শুরু করা হয়েছে। শনিবার মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর, গাবগাছি ও রতুয়া এলাকায় 4টি পার্টি অফিসের উদ্বোধন করেন তিনি। কংগ্রেস প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বরকত গনি খান চৌধুরীর মালদায় অবদান তিনি অস্বীকার করছেন না। তবে পরিবারের সদস্য মৌসুম নূর কংগ্রেসে ফিরলেও খুব একটা লাভ হবে না বলে তার দাবি। তিনি বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে মালদায় কংগ্রেস কার্যত ধুয়ে মুছে গেছে। 2024 সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা কেন্দ্র থেকে খান চৌধুরী পরিবারের সদস্য ঈশা খান চৌধুরী প্রার্থী হলেও জেলার অন্যান্য অংশে কংগ্রেস বিশেষ ফল করতে পারেনি। তার মতে ইংলিশ বাজারে কংগ্রেসের লড়াই বিজেপির সঙ্গে হবে আর বাকি আসনগুলিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এদিকে হুমায়ুন কবিরের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি ঈশা খান চৌধুরী। তিনি বলেন, মালদা ও মুর্শিদাবাদ থেকে লক্ষ লক্ষ মানুষ কাজের অভাবে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন, বেকারত্ব ক্রমেই বাড়ছে। অথচ এই সমস্যাগুলি নিয়ে কথা না বলে হুমায়ুন কবির ধর্মীয় রাজনীতিতে ব্যস্ত, এমনই অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকেও কটাক্ষ করা হয়েছে। বিজেপি নেতারা বলেন, বাবরের নাম নিয়ে যারা রাজনীতি করে সেই হুমায়ুন কবিরের দলকে পশ্চিমবঙ্গ থেকে ধূলিসাৎ করে দেওয়া হবে। নন্দীগ্রামের সমবায় নির্বাচনের পরেই উত্তেজনা ও হিংসার অভিযোগ উঠেছে। রানীটক সমবায়ে তৃণমূল কংগ্রেসের জয়ের পরপরই বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চাপানোতর পরিস্থিতি তৈরি হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু সম্প্রদায়কে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু প্রত্যেক হিন্দু বাড়িতে ধ্বজা ওড়ানোর পরামর্শ দিয়েছেন। এছাড়া এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশও দিয়েছেন তিনি। শুভেন্দুর স্পষ্ট কথা, কাল সকালের মধ্যে সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে। এখানকার হিন্দুদের জিহাদি মৌলবাদীদের থেকে একদম আলাদা করে দাও। সমস্ত জায়গায় সিসিটিভি লাগাও। কলকাতা থেকে ভালো ক্যামেরা নিয়ে এসো, যত টাকা লাগে আমি দেব। সব সিসিটিভির নিয়ন্ত্রণ থাকবে আমার এমএলএ অফিসে। সব মন্দিরে মাইক টাঙাও, গোটা গ্রামে শাক বিতরণ করো। অন্যদিকে সমবায় নির্বাচনে তৃণমূলের জয়ের পর নন্দীগ্রামে ঘাসফুল শিবির নতুন উদ্দীপনা পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশের মতে অপারেশন নন্দীগ্রামে তৃণমূলের মূল ভরসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মডেল। সেবাশ্রয় ক্যাম্পের পরেই নন্দীগ্রামে সমবায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে জয় হয়েছে রাজ্যের শাসক দলের। তবে সাম্প্রতিককালে নন্দীগ্রামে তৃণমূলের মাথা ব্যথা বাড়িয়েছে দলীয় অভ্যন্তরীণ কোন্দল। এই কোন্দল মেটাতে অভিষেক বীরভূম মডেলে কোর কমিটি গঠনের পথে হেঁটেছেন। নন্দীগ্রামে শুভেন্দুকে পরাজিত করতে অভিষেকই প্রধান অস্ত্র, এমনই মনে করছেন সৌগত রায় ও মদন মিত্রের মতো নেতারা। সৌগত রায় বলেছেন, এটা অসাধারণ মডেল, সেবাশ্রয় শয়ে শয়ে মানুষ আসছে। অভিষেকের এই ধারণা ভীষণ ভালো। নন্দীগ্রামে নিশ্চয়ই হাওয়া বদলাবে, শুভেন্দু হেরে যাবে। মদন মিত্রের বক্তব্য, সেবাশ্রয় এসে সবাইকে চিকিৎসা নিতে হবে। অনেক বড় বড় চিকিৎসা যা ওষুধে হয় না, কিন্তু রাজনীতি পারে। নন্দীগ্রামের ঘায়েলে আমাদের অস্ত্রের নাম অভিষেক। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে গিয়ে রোগী পরিজনদের সঙ্গে কথা বলেন এবং নিজেও স্বাস্থ্য পরীক্ষা করান। এই শিবিরে দূর দূরান্ত থেকে মানুষ চিকিৎসার জন্য আসছেন। ডায়মন্ড হারবারের এই মডেল ক্যাম্প নতুন মানদণ্ডও গড়েছে। দোতলা শিবির, সম্পূর্ণ আইসিইউ পরিকাঠামো সহ এবং বেসরকারি হাসপাতালের সঙ্গে তুলনীয় ব্যবস্থা। প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে পরিকাঠামো আরও উন্নত হয়েছে। এছাড়া বিশেষভাবে সক্ষমদের ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শুভেন্দু এই উদ্যোগের বিপুল ব্যয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললে অভিষেক জানিয়েছেন, আদালত বা কেন্দ্রীয় তদন্ত সংস্থা হিসেব চাইলে দিতে প্রস্তুত, কিন্তু শুভেন্দুর সেই অধিকার নেই। সার্বিকভাবে এই শিবির পরিষেবা প্রদানের পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন চর্চার বিষয় হয়ে উঠেছে। বিজেপির অফিসিয়াল লাইনের বাইরে কি কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সতর্ক করলেন শ্রমিক। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির অফিসিয়াল লাইনের বাইরে গিয়ে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেন, এই সরকারের আর একদিনও ক্ষমতায় থাকা উচিত নয়। আশা প্রকাশ করেন যে কয়েকদিনের মধ্যে কোনো বড় কেলেঙ্কারি ফাঁস হবে, তখন 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত, রাষ্ট্রপতির শাসন জারি না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়া উচিত। কিন্তু এই মন্তব্যে ঘোর আপত্তি জানিয়েছেন রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, অভিজিৎ বিজেপির অফিসিয়াল লাইনের বাইরে কথা বলছেন। দলগতভাবে বিজেপি কোনো নির্বাচিত সরকারকে 356 ধারা প্রয়োগ করে ফেলে দেওয়ার পক্ষে নয়। কংগ্রেস এমন করেছে, কিন্তু বিজেপি কখনো করেনি। তবে শ্রমিক স্বীকার করেন যে রাজ্যে চরম অস্থিরতা তৈরি হয়েছে। স্কুল বন্ধ, মুখ্যমন্ত্রী ফাইল ছিনতাই করছেন, গণতন্ত্র অবশিষ্ট নেই, সাংবিধানিক প্রতিষ্ঠান আক্রান্ত। এই প্রশ্ন সাধারণ মানুষ রাজ্যপাল ও রাষ্ট্রপতির কাছে তুলেছেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বিজেপি জোর কদমে প্রচারে নেমেছে এবং 2026-এ তৃণমূল হারবে বলে দাবি করছে। টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী বনগাঁর একটি অনুষ্ঠানে হেনস্থার শিকার হয়েছেন। রবিবার বনগাঁর নয়া গোপালগঞ্জ যুব সংঘে তার পারফরমেন্স অনুষ্ঠান ছিল। ঘণ্টাখানিক দেরিতে পৌঁছানোর কারণে পারফরমেন্সের মাঝে আয়োজক সংস্থার কয়েকজন তাকে জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেন এবং আর পারফর্ম করতে দেননি। দর্শকদের ভিড় ছিল অগণিত, কিন্তু দেরির অভিযোগ তুলে তাকে অপমান করা হয়। অনুষ্ঠানে ছবি তোলার জন্য অপেক্ষামান দর্শকদেরও সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার কথা মিমি চক্রবর্তী নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, মঞ্চে অসম্মান কখনো বরদাস্ত নয়, এমন হেনস্থা তার কাম্য নয়। তিনি অসম্মান বোধ করেছেন। আচমকা এই ঘটনা ঘটেছে, কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। এই নিয়ে বনগাঁ থানায় হেনস্থার অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় তনয় শাস্ত্রী নামে এক জ্যোতিষীর নাম জড়িয়েছে, তবে পুলিশ এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। উদ্যোক্তাদের পাল্টা দাবি, মিমির পৌঁছানোর কথা ছিল সন্ধে 7:30টায়, তিনি 11:30টায় পৌঁছন। মানুষের ধৈর্য হারিয়ে যাওয়ায় তাকে আর পারফর্ম করতে দেওয়া হয়নি। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকেও অনুরূপ হেনস্থার শিকার হতে হয়েছিল। আপনারা মিমি চক্রবর্তীকে দেখলে অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আপিস আছে। ওকে, হ্যাঁ কি না নয় বললাম না? থ্যাংক ইউ সো মাচ। না হলে হবে না। দমকল মন্ত্রী কোথায় দম দিচ্ছেন উনি বলতে পারবেন। সুজিত না আসায় খোঁচা বিরোধীদের। আনন্দপুরের নামজাদা মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনার 17 ঘন্টা কেটে গেলেও দমকল মন্ত্রী সুজিত বসুর দেখা মেলেনি। এই নিয়ে বিরোধীরা তীব্র প্রশ্ন তুলেছেন। শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করে বলেন, দমকল নন পারফর্মিং। দমকলের পৌঁছানো ও রেস্কিউ ধীর গতিতে হয়েছে। 8 ঘন্টা পর অরূপ বিশ্বাস গিয়েছেন, কিন্তু দমকল মন্ত্রীর এখনো দেখা নেই। 15 ঘন্টার পর যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ ঘটনাস্থলে যান। তিনি বলেন, আগুনের পরিমাণ ভয়াবহ, জোরদার কিছু করা যাচ্ছে না। আগুন না নেভা পর্যন্ত কতজন ভেতরের ছিলেন তা বোঝা যাবে না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ করেন, দমকল মন্ত্রী কোথায় দম দিচ্ছেন তিনিই বলতে পারবেন। পশ্চিমবঙ্গের সামরিক বিরতিতে এমন ঘটনা ঘটছে। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, বিনা লাইসেন্সে বিনা পারমিটে অনুমতি দেওয়ায় এমন চলছে। অরূপ বিশ্বাস জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ধোঁয়া ভেতরে রয়ে গেছে। ধোঁয়া না বের করলে ভেতরে ঢোকা যাচ্ছে না। আগুনের উৎস দ্রুত বলা সম্ভব নয়। দমকল মন্ত্রী সুজিত বসু সংবাদ মাধ্যমকে বলেন, ভোর 3টায় খবর পেয়েছি এই এলাকায় 2টো গোডাউন, একটি নামজাদা মোমো কোম্পানির, একটি ক্যাটারিং সংস্থার। দমকল কাজ করছে, সব নজরে রাখা হয়েছে। বিজেপির ইস্তেহার কমিটির চেয়ারম্যান তাপস রায় প্রশ্ন তুলে সরব তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিজেপি নির্বাচনী ইস্তেহার তৈরির জন্য 11 সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উত্তর কলকাতার প্রবীণ নেতা তাপস রায়। শনিবার রাতে কমিটি ঘোষণার পর থেকে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস তীব্র কটাক্ষ করেছে। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, বিজেপি যে তাপস রায়কে একসময় চাকরি চোর বলে আক্রমণ করেছিল এবং লোকসভা নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাগিয়ে দিয়েছিল, আজ তাকে ইস্তেহার কমিটির শীর্ষে বসানো হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, এভাবেই কি বিজেপি সোনার বাংলা গড়তে চাইছে? বাংলার মানুষ সব দেখছে ও বিচার করবে। বিজেপি এই সমালোচনাকে গুরুত্ব দিচ্ছে না। দলের দাবি, গত 2 বছরে তাপস রায় নিষ্ঠার সঙ্গে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করেছেন, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সম্প্রতি রাজ্যের সহ সভাপতির দায়িত্বও পেয়েছেন।
ইতিহাসে প্রথমবার তাজমহলে উড়ল তেরঙ্গা পতাকা, গাওয়া হলো জাতীয় সঙ্গীত। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগ্রার তাজমহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওই দিন তাজমহলের মূল সমাধি চত্বরে অখিল ভারত হিন্দু মহাসভার কয়েকজন কর্মকর্তা তেরঙ্গা উত্তোলন করেন এবং জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান পালন করেন। সংগঠনের নগর সাধারণ সম্পাদক নন্দু কুমার ও বিভাগীয় সাধারণ সম্পাদক নীতেশ ভরদ্বাজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে প্রশাসনের অন্তর্মহলে তৎপরতা ও উদ্বেগ বাড়ে। ভিডিওটিতে দেখা যায় হিন্দু মহাসভার নেতারা জাতীয় পতাকা হাতে দেশাত্মবোধক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন। সংগঠনের দাবি, মাদ্রাসা ও মসজিদে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করায় মুখ্যমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে তারা এই পদক্ষেপ নিয়েছে। তাদের মতে 1632 সালে তাজমহল নির্মাণ শুরুর পর 2026 সালে এই প্রথম সেখানে জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। তাজমহল একটি সংরক্ষিত ঐতিহাসিক সৌধ হওয়ায় সেখানে নিরাপত্তা ও আচরণবিধি অত্যন্ত কঠোর। এই ধরনের কর্মসূচি নিয়ম সিদ্ধ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার দাবিও উঠেছে। অতীতেও তাজমহলকে ঘিরে হিন্দু সংগঠনগুলির জলাভিষেক বা গেরুয়া পতাকা নিয়ে প্রবেশের চেষ্টা হয়েছে, যাতে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়েছে। এবারের ঘটনায় সেই ধারাবাহিকতারই আরেকটি উদাহরণ বলে মনে করা হচ্ছে। হাতে লাঠি, কাঁধে ব্যাগ নিয়ে 40 ফুট ওপরে কদম গাছের ডালে বসে যুবক, হইচই শান্তিপুরে। হাতে লাঠি, কাঁধে ব্যাগ নিয়ে 40 ফুট ওপরে কদম গাছের ডালে বসে যুবক, খাবারের প্রলোভন দিয়ে নামানো হয় যুবককে। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর প্রাইমারি স্কুলের সামনে সোমবার সকালে এক অদ্ভুত ঘটনায় তাজ্জব এলাকাবাসী। কাঁধে ব্যাগ, হাতে লাঠি নিয়ে প্রায় 40 ফুট উঁচুতে কদম গাছের ডালে বসে থাকতে দেখা যায় এক যুবককে। তবে ওই যুবক গাছে কখন উঠেছেন জানেন না কেউ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার সকালে ঘুম থেকে উঠে গাছের নিচে একটি জামা পরে থাকতে দেখেন। পরে ওপরে তাকিয়ে যুবককে দেখতে পেয়ে হতবাক হয়ে যান তারা। স্থানীয়রা যুবককে বারবার নিচে নামার অনুরোধ করলেও তিনি রাজি হননি। এরপর বিষয়টি শান্তিপুর থানায় জানানো হলে পুলিশ ও দমকল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। যুবকের হাতে লাঠি থাকায় দমকল কর্মীরা কাছে যেতে পারছিলেন না। দীর্ঘক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টা চলতে থাকে। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর কাছের একটি দোকান থেকে খাবার এনে প্রলোভন দেখানো হলে শেষ পর্যন্ত যুবক গাছ থেকে নিচে নামে। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। যুবকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দমকল বাহিনীর কর্মীরা যুবক কদম গাছ থেকে 40 ফুট উপর থেকে নিচে নামায় স্বস্তি ফিরে পান। দীর্ঘক্ষণ ধরে এই যুবককে নিচে নামিয়ে নিয়ে আসা নিয়ে যে টান উত্তেজনা পর্ব ছিল তার অবসান ঘটে। আদানিকে বছরে 6000 কোটি টাকা বেশি দিচ্ছে বাংলাদেশ, জানালো ইউনিসেফ কমিটি। দাবি বিদ্যুৎ খাতে নিকৃষ্টতম চুক্তি। 2017 সালে ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে পরবর্তী 25 বছর 100% বিদ্যুৎ ঢাকাকে সরবরাহ করার কথা। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি এই চুক্তিকে বিদ্যুৎ খাতের নিকৃষ্টতম বলে চিহ্নিত করেছে। রবিবার ঢাকার বিদ্যুৎ ভবনে সাংবাদিক বৈঠকে কমিটি জানায়, শেখ হাসিনা সরকারের আমলে বিশেষ ক্ষমতা আইনে করা এই চুক্তিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ভারত থেকে আমদানি বিদ্যুতের দাম যখন প্রতি ইউনিট 4 টাকার কাছাকাছি ছিল, তখন আদানির সঙ্গে 15 টাকায় চুক্তি হয়েছে। দাম নির্ধারণের অদ্ভুত সূচকের কারণে বাংলাদেশকে প্রতি ইউনিটে 40 থেকে 50% বেশি দিতে হচ্ছে। ফলে প্রতি বছর আদানির লাভ 40 থেকে 50 কোটি ডলার এবং 15 বছরে মোট ক্ষতি 1000 কোটি ডলার হতে পারে। কমিটি অবিলম্বে চুক্তি সংশোধনের সুপারিশ করেছে। অনিয়ম প্রমাণিত হলে আদানিকে জানিয়ে উত্তর চাওয়া সিঙ্গাপুরের সালিসি আদালতে মামলা বা চুক্তি বাতিলের সম্ভাবনা রয়েছে। কমিটির সদস্য মোস্তাক হোসেন খান বলেন, তথ্য প্রমাণ দিয়ে চুক্তি বাতিল ও ক্ষতিপূরণ আদায় সম্ভব। তবে এটি রাজনৈতিক সিদ্ধান্ত। বাতিল হলে আদানি বিদ্যুৎ বন্ধ করে দিতে পারে, যাতে লোডশেডিং হতে পারে। এটুকু ত্যাগ স্বীকার করতে হবে। আদানি গোষ্ঠীর দাবি, তারা রিপোর্ট পায়নি, যোগাযোগ করা হয়নি, বকেয়া থাকা সত্ত্বেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেনি। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।